সো হ্যালো গাইস, আজকে আমরা 2016 সালে রিলিজ হওয়া রুসো ব্রাদার্সের ডিরেক্টেড মার্ভেলের 13 নম্বর ফিল্ম ক্যাপ্টেন আমেরিকা দি সিভিল ওয়ার এক্সপ্লেন করতে চলেছি। চলো আর দেরি না করে এক্সপ্লেনেশন শুরু করা যাক। সিনেমার শুরুতে আমরা কিছু সৈনিকদের 1991 সালে একটি বরফ ঢাকা এলাকায় গুপ্ত বাংকারের ভিতর যেয়ে সেখান থেকে হাইড্রায়ের একটি লকার থেকে পুরনো লাল রঙের ডায়েরি বার করে নিয়ে আসতে দেখি। এরপর আমরা উইন্টার সোলজার ওরফে বাকি বার্নসকে তার ঘুম থেকে উঠিয়ে তার সমস্ত স্মৃতি মুছে দিতে ও তার উপর ল্যাবে এক্সপেরিমেন্ট করতে দেখতে পাই। সেখানে উপস্থিত হাইড্রার একটি সৈন্য সে লাল ডায়েরি থেকে কিছু শব্দ বাকিকে বলে, যার ফলে সে ওই ব্যক্তির নিয়ন্ত্রণে চলে আসে এবং ওই সৈনিকটি বাকিকে একটি মিশন দেয়। বাকি তখন নিজের মিশনে গিয়ে একটি গাড়ির পিছনে বাইক নিয়ে ধাওয়া করতে শুরু করে এবং সে ওই গাড়িটিকে ক্র্যাশ করিয়ে দিয়ে সে গাড়ি থেকে একটি সুটকেস বার করে নেয়, যার ভিতর কিছু দরকারি জিনিস থাকে। সেগুলিকে সে নিয়ে এসে ওই হাইড্রার সৈনিকটিকে দিয়ে দেয়। এরপর আমরা বর্তমান সময়ে স্কারলেট উইচ, নাতাশা রোমানফ এবং স্যাম উইলসন ও ক্যাপ্টেন আমেরিকাকে একটি জায়গায় নজরদারি করতে দেখতে পাই। তারা সেখানে রামলোকে ধরার জন্য নজর রাখছে। ক্যাপ্টেন তখন একটি সন্দেহজনক নোংরা ওঠানোর গাড়িকে লক্ষ্য করে এবং স্যামকে সে গাড়িটির পিছনে ধাওয়া করতে বলে। ফ্যালকন তখন তার রেড উইংকে সে গাড়ির পিছনে পাঠিয়ে দেয় এবং গাড়িটিকে স্ক্যান করলে সে বুঝতে পারে যে গাড়িটি প্রচুর ভারী হয়ে আছে এবং তার ড্রাইভারের কাছে কিছু অস্ত্র আছে। নাতাশা তখন বলে যে গাড়িটি সেখানে ভাঙচুর করার জন্য উপস্থিত আছে। এটা বুঝতে পেরে অ্যাভেঞ্জার্সরা সে গাড়িটির পিছনে রওনা হয়। সে গাড়িটি তখন ফুল স্পিডে গিয়ে একটি মেডিকেল ল্যাবের ভিতর ক্র্যাশ করে যায় এবং সেখানে কিছু গাড়ি করে রামলো এবং তার লোকেরা এসে সেখানে উপস্থিত হয়। তারা সেখানে সিকিউরিটি গার্ডদের উপর গুলি চালাতে শুরু করে এবং মেন বিল্ডিং এর ভিতর কিছু অজ্ঞান করা গ্যাসের গ্রেনেড ছুড়ে দেয়। ক্যাপ্টেন তখন সেখানে এসে বিল্ডিং এর বাইরে থাকা সমস্ত সৈনিকদের মারতে শুরু করে। স্যাম এসে বিল্ডিং এর উপর থাকা লোকেদের সঙ্গে লড়াই শুরু করে এবং সেখানে সে দুইজন জঙ্গিদের মেরে দেয়। এরপর ওয়ান্ডা এসে সেখানে আরেকজন জঙ্গিকে মেরে ফেলে। রেড উইং এসে সেই বিল্ডিং এর এক্স-রে করতে শুরু করে এবং ফ্যালকন বলে যে রামলো বিল্ডিং এর তৃতীয় ফ্লোরে উপস্থিত আছে। এটা শুনে ক্যাপ্টেন ওয়ান্ডার সাহায্যে বিল্ডিং এর ভিতর ঢুকে পড়ে এবং ভিতরে থাকা গ্যাসগুলিকে ওয়ান্ডা বার করতে শুরু করে। ক্যাপ্টেন সেখানে ঢুকে বিল্ডিং এর ভিতর লোকেদের মারতে শুরু করে এবং সেই সময় রামলো ওই বিল্ডিং এর ভিতর থাকা একটি ভয়ানক ভাইরাসকে চুরি করে নেয়। ওয়ান্ডা ততক্ষণে বিল্ডিং এর সমস্ত গ্যাসকে বার করে দেয়। স্যাম সেখানে থাকা বাইরের সমস্ত জঙ্গিদের হারিয়ে দেয়। ক্যাপ্টেন বলে যে রামলো সে ভয়ানক ভাইরাসটিকে নিয়ে সেখান থেকে পালিয়ে যাচ্ছে। এটা শুনে নাতাশা তার বাইকে করে সেখানে চলে আসে এবং গাড়ির বাইরে থাকা সমস্ত জঙ্গিদের উপর হামলা করতে শুরু করে। সে ওখানে সবাইকে মেরে দিলে নাতাশাকে এসে রামলো গাড়ির ভিতর ঢুকিয়ে দেয় এবং তার ভিতরে একটি গ্রেনেড ছুড়ে দেয়। কিন্তু নাতাশা সে গাড়ির ভিতর থাকা ব্যক্তিদের সাহায্যে সে গাড়ি থেকে সঠিকভাবে বেরিয়ে পড়ে। এদিকে ক্যাপ্টেন আমেরিকা রামলোকে থামাতে আসলে রামলো ক্যাপ্টেন আমেরিকার দিকে গ্রেনেড ছুড়ে আক্রমণ করে। ক্যাপ্টেন গ্রেনেডের আঘাতে বিল্ডিং থেকে নিচে পড়ে যায়। ক্যাপ্টেন তখন সবাইকে বলে যে রামলো একটি বুলেট প্রুফ গাড়ি করে উত্তরের দিকে রওনা দিয়েছে। রামলো তার লোকেদেরকে ভাইরাসটি নিয়ে এয়ারপোর্টের দিকে পালানোর আদেশ দেয়। তাই তারা একটি বাজারের ভিতর এসে সেখান থেকে পালানোর চেষ্টা করতে থাকে। স্যাম এসে অ্যাভেঞ্জার্সদের বলে যে তারা চারজন বিভিন্ন দিকে বাজারের ভিতর ছড়িয়ে পড়েছে। নাতাশা তখন দুইজন ব্যক্তির পিছনে ধাওয়া করে এবং ক্যাপ্টেন এসে সেখানে গাড়ির কাছে থাকা ব্যক্তির ওপর হামলা করতে শুরু করে। এদিকে স্যাম একজন ব্যক্তিকে মেরে লক্ষ্য করে যে তার কাছে ভাইরাসটি নেই। নাতাশা তখন সেই দুজন ব্যক্তির পিছনে ধাওয়া করলে গেলে লক্ষ্য করে যে তার মধ্যে একজন ব্যক্তির কাছে সে ভাইরাসটি আছে এবং অন্য একটি ব্যক্তি নাতাশার দিকে পিস্তল টেনে দেয়। নাতাশা তখন সেই ব্যক্তির দিকে পিস্তল টেনে দিলে অন্য জঙ্গি বলে যে সে যদি তার পিস্তলটি না নামায় তাহলে সে ভাইরাসটিকে বাজারের মধ্যে ছড়িয়ে দিবে। এমন সময় রেড উইং এসে সে ভাইরাস থাকা ব্যক্তিটিকে গুলি করে দেয় এবং নাতাশা অন্য ব্যক্তিকে গুলি করে তৎক্ষণাৎ সে ভাইরাসটিকে ধরে নেয়। এদিকে রামলো এর সঙ্গে ক্যাপ্টেনের বাজারের ভিতর ভয়ানক লড়াই শুরু হয়ে যায়। ক্যাপ্টেন রামলোকে ভয়ানকভাবে মারতে শুরু করে এবং সেই সময় রামলো ক্যাপ্টেনকে বলে যে তার বন্ধু বাকি বার্নসের জন্য তারা কাজ করছে। এটা শুনে ক্যাপ্টেনের ধ্যান নষ্ট হয়ে যায় এবং সেই সময় রামলো তার শরীরে থাকা বমটিকে বিস্ফোরণ করে দেয়। এমন সময় ওয়ান্ডা ম্যাক্সিমাফ এসে তার শক্তি দিয়ে সে বোমাটিকে একটি ছোট্ট জায়গায় আবদ্ধ করে ফেলে এবং রামলোকে উপরের দিকে ছুড়ে দেয়। কিন্তু উপরে তার বোমাটি একটি বিল্ডিং এর নিকট ফেটে যায় এবং বিল্ডিংটিতে বিস্ফোরণ ঘটে যায়। ক্যাপ্টেন তৎক্ষণাৎ স্যামকে সেখানে ফায়ার ব্রিগেড ডাকার আদেশ দেয়। অন্যদিকে টনি MIT-তে একটি সম্মেলনে সবাইকে নিচে অতীতের কিছু ঘটনা দেখাতে থাকে। সে বলে যে তার বাবা মা একদিন বাহামাস ঘুরতে যাওয়ার জন্য বাড়ি থেকে এয়ারপোর্টের দিকে বের হয়, কিন্তু তারা কখনোই এয়ারপোর্ট পৌঁছায় না।
মাঝ রাস্তায় কেউ এসে তাদের হত্যা করে দেয়। টনি সেখানে MITর সকল ছাত্রদের প্রজেক্টগুলিকে গ্রান্ট করে নেয় এবং তাদের সম্পূর্ণ স্কলারশিপ দেওয়ার প্রতিশ্রুতি করে। এরপর টনি সেখান থেকে বাথরুমের দিকে রওনা দিলে বাথরুমে তার সঙ্গে একটি মহিলার সাক্ষাৎ হয়। সে মহিলাটি টনিকে তার ছেলের ছবি দিয়ে বলে যে সে তার ছেলেকে হত্যা করেছে, কারণ তার ছেলে একজন খুব ভালো ছাত্র ছিল, কিন্তু সে চাকরি করার আগে সোকোভিয়াতে ঘুরতে গিয়েছিল। এমন সময় অ্যাভেঞ্জার্সরা সোকোভিয়াকে নষ্ট করে দেয় এবং এর ফলে তার ছেলে সেখানে মারা যায়। তাই তার জন্য সে তার ছেলের মৃত্যুর ভার টনি স্টার্কের ঘাড়ে চাপিয়ে দেয়। ক্যাপ্টেন আমেরিকা অ্যাভেঞ্জারদের হেডকোয়ার্টারে টিভিতে সেই সময় ওই লাগোসে হওয়া ঘটনার ব্যাপারে দেখতে থাকে। তখন সে দেখে যে বিস্ফোরণে অনেক লোক মারা গেলেও তাদের মধ্যে 11 জন ওয়াকান্ডায়ের লোক সামিল ছিল। তাই ওয়াকান্ডায়ের রাজা টাচাকা বলে যে এই দুর্ঘটনা পিছিয়ে শুধুমাত্র খারাপ লোকরাই নাই, বরং অ্যাভেঞ্জার্সরাও কিছু পরিমাণ দোষী এবং এত রক্তক্ষয় করে তাদের জয়কে তিনি জয় মনে করেন না। ওয়ান্ডাও সেই সময় লাগোসে হওয়া সেই বিস্ফোরণের খবর ঘরে বসে দেখতে থাকে। এমন সময় ক্যাপ্টেন সেখানে এসে তার টিভিটিকে অফ করে দেয় এবং সে ওয়ান্ডাকে বলে যে এটা তার দোষ না। তারা নিজেদের কাজে সমস্ত লোকদের বাঁচানোর চেষ্টা করে, কিন্তু এতে কিছু লোক কখনো কখনো মারা যায় এবং এটা তাদেরকে মেনে নিতে হবে, কারণ তারা যদি এটা না মানতে পারে তবে পরবর্তী সময় হয়তো তারা কাউকে বাঁচাতে পারবে না। এমন সময় ভিশন সেখানে এসে উপস্থিত হয় এবং ক্যাপ্টেনকে টনি স্টার্ক আসার খবরটি দেয়। ও বলে যে তার সঙ্গে স্টেট সেক্রেটারি জেনারেল রসও উপস্থিত হয়েছে। জেনারেল রস তখন অ্যাভেঞ্জার্সদের তাদের পুরনো সমস্ত ভাঙচুরের ছবি দেখাতে লাগে, যেমন নিউ ইয়র্কে এলিয়েনের হামলা, লাওসে রিসেন্ট হওয়া তাদের বিস্ফোরণ, ওয়াশিংটনে হেলিক্যারিয়ারে পড়ে যাওয়া এবং সোকোভিয়াতে পুরো একটি শহর নষ্ট করে দেওয়া। জেনারেল রস তখন তাদের বলে যে বেশিরভাগ লোকেদের জন্য তারা হিরো হয়ে গেলেও কিছু লোক তাদেরকে এখন শত্রু হিসাবে ভয় করছে। তখন রস এই পরিস্থিতিকে সামলানোর জন্য তাদের সামনে সোকোভিয়া অ্যাকর্ড পেশ করে, যার মাধ্যমে অ্যাভেঞ্জার্সরা প্রাইভেট সংস্থা থাকবে না, বরং তারা ইউনাইটেড নেশনের আন্ডারে এসে তাদের পরামর্শে যেখানে দরকার সেখানে কাজ করতে যাবে। এটা শুনে নাতাশা জেনারেলকে বলে যে তারা যদি রাজি না হয় তাহলে তাদের কি হবে। এর উত্তরে জেনারেল বলে যে তাদেরকে রিটায়ার করে দিতে হবে। কিছুদিন পরে ভিয়েনাতে ইউনাইটেড নেশনের সভা আছে। তাদের এই সময়ের আগেই সে অ্যাকর্ডসে সাইন করতে সময় দেওয়া হয়। আমরা ক্লিভল্যান্ড নামক একটি জায়গায় ব্যারন জিমো নামক একজন ব্যক্তিকে সে হাইড্রার সৈন্যটির উপর হামলা করতে দেখতে পাই। জিমো সেই ব্যক্তিটিকে সেখানে বেঁধে দিয়ে তার বাড়ির দেওয়াল ভেঙে সেখানকার ভিতরে লুকিয়ে থাকা হাইড্রায়ের লাল ডায়েরিটিকে বার করে নেয় এবং হাইড্রায়ের সে ব্যক্তিকে জিমো জিজ্ঞেস করে 16 ডিসেম্বর 1991 সালের মিশনের কথা, কিন্তু সে ব্যক্তিটি হাইড্রায়ের লোক হওয়ায় সে মুখ খুলতে রাজি হয় না। তাই জিমো তাকে সেখানে মেরে দিয়ে চলে আসে। এদিকে অ্যাভেঞ্জার্সের লোকেরা সোকোভিয়া অ্যাকর্ড সাইন করবে কিনা সেই বিষয়ে নিজেদের মধ্যে আলোচনা করতে থাকে। তখন টনি অ্যাভেঞ্জার্সদের চার্লি স্পেন্সার নামক সেই ছেলেটির ব্যাপারে বলে যে সোকোভিয়াতে গরিব লোকেদের জন্য ঘর বানাতে গিয়েছিল, কিন্তু তাদের সোকোভিয়াতে কাজের জন্য তার উপর একটি বিল্ডিং পড়ে যায় এবং সে মারা যায়। তাই টনি বলে যে তাদেরকে এই অ্যাকর্ডসে সাইন করে দেওয়া উচিত, কারণ তারা এইসব খোলাখুলি কাজ করা উচিত না, তাদের উপর লাগাম লাগানোর জন্য কাউকে থাকা দরকার। এটা শুনে ক্যাপ্টেন রাজি হয় না এবং বলে যে ইউএন যদি অ্যাভেঞ্জার্সদের সেখানে পাঠায় যেখানে তাদের যাওয়া দরকার নেই, বা সেখানে না পাঠায় যেখানে তাদের যাওয়া দরকার আছে, তবে কি হবে। এবং এই সমস্ত সংস্থাকে চালানোর লোকেদের নিজস্ব এজেন্ডা আছে এবং লোকেদের এজেন্ডা প্রতিদিন পরিবর্তন হতে থাকে। এমন সময় ক্যাপ্টেনের ফোনে মেসেজ আসে যে পেগি কার্টার তার ঘুমের মধ্যে মারা গিয়েছে। এটা জেনে ক্যাপ্টেন খুবই দুঃখিত হয়ে সেখান থেকে চলে যায়। আমরা ক্যাপ্টেন রজার্স ও স্যাম উইলসনকে পেগি কার্টারের ফিউনারেলে উপস্থিত থাকতে দেখি। সেখানে স্টিভ শ্যারন কার্টারের কাছ থেকে পেগি এর একটি বক্তব্য শুনে সোকোভিয়া অ্যাকর্ডসে সাইন না করার ব্যাপারে তার বোনকে আরও শক্ত করে নেয়। নাতাশা ক্যাপ্টেনের কাছে এসে পেগি কার্টার মরে যাওয়ার জন্য তাকে সান্ত্বনা দিতে থাকে এবং ন্যাট বলে যে সোকোভিয়া অ্যাকর্ডটিতে ভিশন, রোডি এবং টনি সাইন করে দিয়েছে এবং সেও ভিয়েনাতে গিয়ে সেই অ্যাকর্ডসে সাইন করে দেবে। নাতাশা ক্যাপ্টেনকে তার মতামত জিজ্ঞেস করলে ক্যাপ্টেন বলে যে সে কখনো এটাতে সাইন করবে না। ভিয়েনাতে অকান্ডায়ের প্রিন্স টাচালায়ের সঙ্গে নাতাশায়ের সাক্ষাৎ হয় এবং তাদের কথোপকথন হতে লাগে। এই সময় অকান্ডায়ের রাজা টাচাকা এসে নাতাশাকে বলে যে সে ক্যাপ্টেন না আসার জন্য খুবই দুঃখিত। টাচাকা সেখানে ভিয়েনাতে সকল লোকেদের সামনে বক্তব্য দিতে থাকলে এমন সময় টাচালা নিচে গাড়িতে কিছু সন্দেহজনক লক্ষ্য করে এবং সবাইকে নিচে ঝুঁকার আদেশ দেয়। টাচালা তার বাবাকে বাঁচাতে গেলে
এমন সময় একটি বড় বোমা বিস্ফোরণ ঘটে যায়। এতে ওয়াকান্ডায়ের রাজা কিং টাচাকা মারা যায়। অন্যদিকে এজেন্ট কার্টার ও ক্যাপ্টেন আমেরিকা নিজেদের মধ্যে কথা বলতে থাকে। এমন সময় স্যাম উইলসন এসে তাদের অন্য একটি ঘরে নিয়ে গিয়ে টিভিতে সেই খবর দেখাতে লাগে, যাতে দেখা যায় যে ভিয়েনাতে একটি বোম ব্লাস্ট হয়ে যাওয়ায় টাচাকা সহ অনেক লোক মারা গিয়েছে এবং এর দোষ দেওয়া হচ্ছে হাইড্রায়ের এজেন্ট উইন্টার সোলজারের উপর। টাচালায়ের বাবা মারা যাওয়ার জন্য সে মন খারাপ করে একটি চেয়ারের উপর বসে থাকে। তখন নাতাশা এসে তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে, কিন্তু টাচালা বলে যে সে নিজেই ওই হত্যাকারীটিকে খুঁজে মেরে ফেলবে। ক্যাপ্টেন নাতাশাকে ফোন করে জিজ্ঞেস করে যে সে ঠিক আছে কিনা। নাতাশা স্টিভকে বলে যে বাকি তার বন্ধু হলে গেলেও সে যেন এই সমস্যায় জড়িয়ে না পড়ে, কারণ এতে সরকারের সঙ্গে তার লড়াই শুরু হয়ে যাবে এবং সে অ্যারেস্ট হয়ে গেলে নাতাশা তাকে সাহায্য করতে পারবে না। অন্যদিকে স্যারেন কার্টার এসে স্টিভ ও স্যামকে বাকি বার্নসের একটি ফাইল দেয়, যার মধ্যে তার ঠিকানা লেখা আছে। ব্যারেন জিমো তার ঘরে বসে উইন্টার সোলজারকে নিয়ন্ত্রণ করার সেই শব্দগুলি পাঠ করতে থাকে। ক্যাপ্টেন বুখারেস্টে বাকি বার্নসের ঠিকানায় চলে আসে, কিন্তু সে ঘরটিকে ফাঁকা দেখতে পায়। স্যাম ক্যাপ্টেনকে ফোন করে বলে যে জার্মান স্পেশাল ফোর্স সেই ঠিকানায় চলে এসেছে ও সে বিল্ডিংটিকে চারিদিক থেকে ঘিরে ফেলতে শুরু করেছে। এমন সময় বাকি সে ঘরে চলে আসে। ক্যাপ্টেন তখন তাকে নিজের ব্যাপারে বলতে লাগলে বাকি বলে যে তার কিছুই মনে নেই। এমন সময় জার্মান স্পেশাল ফোর্স সে ঘরের ভিতর ঢোকার চেষ্টা করতে থাকে এবং ক্যাপ্টেন বাকি এর সঙ্গে জার্মান স্পেশাল ফোর্সের লড়াই শুরু হয়ে যায়। উইন্টার সোলজার ঘর থেকে বেরিয়ে বিল্ডিংয়ের ভিতর থাকা সমস্ত মিলিটারি লোকেদের মারতে শুরু করে এবং ক্যাপ্টেন বাকিকে সাহায্য করার জন্য সেখানে মিলিটারির উপর হামলা করতে লাগে। বাকি সেই বিল্ডিং থেকে অন্য একটি বিল্ডিংয়ের ছাদে লাফ দিয়ে দেয় ও তার ব্যাগ নিয়ে পালানোর চেষ্টা করে। এমন সময় ব্ল্যাক প্যান্থার তার উপর হামলা করে। সেখানে বিল্ডিংয়ের ছাদে বাকি বার্নসের সঙ্গে ব্ল্যাক প্যান্থারের ভয়ানক লড়াই শুরু হয়ে যায়। ক্যাপ্টেন ও স্যাম সেখানে এসে তাদের লড়াই লক্ষ্য করে। বাকি সেখান থেকে পালাতে লাগলে ক্যাপ্টেন ও ব্ল্যাক প্যান্থার দুজনেই তার পিছনে ধাওয়া করে। তারা হাইওয়েতে একে অপরের পিছু দৌড়াতে থাকে এবং অনেকগুলি পুলিশের গাড়ি এসে তাদের ধরার চেষ্টা করে। ক্যাপ্টেন সেখানে একটি পুলিশের গাড়ি নিয়ে বাকি এর পিছনে রওনা হয়, কিন্তু ব্ল্যাক প্যান্থার ক্যাপ্টেনের গাড়ির উপর চলে আসে। বাকি তখন সেখানে একজনের বাইক নিয়ে পালানোর চেষ্টা করতে লাগে, কিন্তু টাচালা বাকিয়ের বাইকটিকে পাংচার করে দেয় এবং তারা সকলে হাইওয়ের মাঝে ফেঁসে যায়। এমন সময় পুলিশ ও মিলিটারির লোকেরা এসে স্টিভ ও বাকি সহ সবাইকে চারিদিক থেকে ঘিরে ফেলে। ওয়ার মেশিন সেখানে এসে তাদেরকে স্যারেন্ডার করার আদেশ দেয়। স্টিভ কোনো উপায় দেখতে না পেয়ে স্যারেন্ডার করে দেয়। ব্ল্যাক প্যান্থার তার মাস্ক খুললে গেলে সবাই লক্ষ্য করে যে সেটি আসলে প্রিন্স টাচালা। এরপর বাকি ও ক্যাপ্টেনদের বার্লিনের একটি সিকিউর ফ্যাসিলিটিতে নিয়ে যাওয়া হয়। বাকিকে মিলিটারি কাঁচের একটি স্পেশাল সেলে বন্দি করে নেয় এবং ক্যাপ্টেনদের থাকার জন্য একটি করে কামরা দেওয়া হয়। সেখানে তাদের সঙ্গে নাতাশা রোমানভ ও টনি স্টার্কের সাক্ষাৎ হয়। টনি সেখানে ক্যাপ্টেনকে অনেক বুঝিয়ে সোকোভিয়া অ্যাকর্ডসটিকে সাইন করতে বললে ক্যাপ্টেন আবার সেটা করতে বারণ করে দেয়। ক্যাপ্টেন তখন বুঝতে পারে যে কেউ অন্য লোক ভিয়েনাতে বোমা বিস্ফোরণ করে বাকির ছবি লাগিয়ে তাকে ফাঁসানোর চেষ্টা করছে এবং ওই লোকটি বাকিকে খোঁজার জন্য এটি ব্যবহার করছে। অন্যদিকে জিমো ইলেকট্রিক অফিসে একটি পার্সেল পাঠিয়ে দেয়, যেটা খুললে গেলে ওখানে একটি শর্ট সার্কিট হয়ে যায়, যার জন্য ওই সিকিউরিটি ফ্যাসিলিটিতে কারেন্ট চলে যায়। জিমো সেটার সুবিধা নিয়ে বাকিয়ের ঘরের দিকে চলে আসে এবং হাইড্রায়ের ও ডায়েরি থেকে সেই শব্দগুলি পড়তে থাকে, যার ফলে বাকি আবার জিমো এর কন্ট্রোলে চলে আসে। জিমো তখন বাকিয়ের কাছ থেকে 16 ডিসেম্বর 1991 সালের মিশন রিপোর্ট জানতে চায়। ক্যাপ্টেন সে রুমে এসে জিমোকে ধরে ফেলে। এমন সময় সেখানে উইন্টার সোলজার ও স্যাম উইলসনের লড়াই শুরু হয়ে যায়। সে ফ্যাসিলিটির কমান্ডার এভারেট রস তখন সেখান থেকে সমস্ত জনসাধারণদের বার করে বাকিকে খোঁজার আদেশ দেয়। অন্যদিকে বাকিয়ের সঙ্গে আয়রন ম্যানের লড়াই শুরু হয়ে যায়। টাচালা সেখানে এসে বাকিয়ের সঙ্গে লড়াই করতে লাগে, কিন্তু বাকি তাকে সেখান থেকে ফাঁকি দিয়ে হেলিকপ্টার করে পালাতে লাগে। ক্যাপ্টেন এসে সে হেলিকপ্টারটিকে ধরে নেয়। এরপর হেলিকপ্টারটি ক্র্যাশ হয়ে গেলে বাকি ও ক্যাপ্টেন দুজনে নিচে জলে পড়ে যায়। স্টিভ বাকিকে জলের ভিতর থেকে বার করে একটি গুপ্ত ঠিকানায় নিয়ে আসে। এরপর আমরা বাকি, স্টিভ ও স্যামকে সে জায়গায় নিজেদের মধ্যে কথা বলতে দেখতে পাই। ক্যাপ্টেন বাকিকে সেই ব্যক্তির পরিচয় জানতে চায় যে তাকে কন্ট্রোল করার চেষ্টা করছিল, কিন্তু বাকি বলে যে সে জানে না ওই ব্যক্তিটিকে। তবে সে বাকির কাছ থেকে সাইবেরিয়ার ব্যাপারে জানতে চাইছিল, কারণ ওখানে তার মতো আরো অনেকগুলি উইন্টার সোলজার আছে। সে যখন 1991 সালে সে গাড়িতে হামলা করেছিল, সেখান থেকে সে একটি বক্স নিয়ে এসেছিল যার ভিতর সুপার সোলজার সিরাম ছিল। হাইড্রা সেটিকে কাজে লাগিয়ে
অনেকগুলি সুপার সোলজার তৈরি করেছে, যেগুলিটিকে ব্যবহার করে জিমো পৃথিবীতে আবার অশান্তি তৈরি করতে চায়। জেনারেল রস টনি এর কাছে এসে তাকে 36 ঘন্টা টাইম দেয় বাকি, স্টিভ ও স্যামকে ধরে নিয়ে আসার জন্য। অন্যদিকে পিটার পার্কার তার বাড়িতে এসে লক্ষ্য করে যে টনি স্টার্ক সেখানে উপস্থিত আছে। টনি তাকে তার কামরায় নিয়ে এসে স্পাইডারম্যানের ব্যাপারে বলে। পিটার সেটা অস্বীকার করলে গেলেও শেষে সে এটি স্বীকার করে নেয়, কিন্তু পিটার তার এই পরিচয়টি তার আন্টি এবং অন্য সকলের কাছ থেকে টনিকে লুকিয়ে রাখতে বলে। টনি এতে রাজি হয়ে যায় এবং তাকে নিজের টিমের মধ্যে সামিল করে নেয়। অ্যাভেঞ্জার্সের হেডকোয়ার্টারে একটি বিস্ফোরণ ঘটলে ভিশন সিটিকে যাচাই করার জন্য সেখানে চলে যায়। তখন ক্লিন্ট ওয়ান্ডাকে ক্যাপ্টেনকে সাহায্য করার জন্য সেখানে নিতে আসে। এই সময় ভিশন এসে তাদেরকে থামানোর চেষ্টা করে, কিন্তু ওয়ান্ডা ভিশনকে কন্ট্রোল করে সেখান থেকে পালিয়ে যায়। শ্যারন কার্টার লুকিয়ে ক্যাপ্টেনদের কাছে এসে তার ঢাল ও স্যামের স্যুটটি দিয়ে চলে যায়। এয়ারপোর্টের বাইরে ক্যাপ্টেনদের সঙ্গে ওয়ান্ডা ও ক্লিন্টের দেখা হয় এবং তারা গাড়ি থেকে অ্যান্টম্যানকে বার করে। অ্যান্টম্যান সেখানে সবার সঙ্গে সাক্ষাৎ করে। ক্যাপ্টেনের পর এয়ারপোর্টের একটি হেলিকপ্টারের দিকে আসতে লাগলে টনিও রেডি এসে সে হেলিকপ্টারটিকে নষ্ট করে দেয়। এরপর সেখানে ব্ল্যাক প্যান্থার ও নাতাশাও চলে আসে। টনি এর আদেশে স্পাইডারম্যান ক্যাপ্টেনের কাছ থেকে তার শিল্ডটি ছিনিয়ে নেয়। অ্যান্টম্যান সেখানে স্পাইডারম্যানকে মেরে ক্যাপ্টেনকে তার শিল্ড ফিরিয়ে দেয়। ক্যাপ্টেন আমেরিকা ও আয়রন ম্যানের লোকেদের মধ্যে এয়ারপোর্টের বিভিন্ন অংশে লড়াই চালু হয়ে যায়। ক্যাপ্টেন সেখানে রোডিকে মেরে ব্ল্যাক প্যান্থারের দিকে আক্রমণ করে। স্পাইডারম্যান টার্মিনালের ভিতর থাকা স্যাম উইলসন ও বাকি বার্নসের উপর হামলা করে। ক্লিন্ট এবং ওয়ান্ডা আয়রন ম্যানের উপর হামলা করে তার স্যুটকে ড্যামেজ করে দেয়। ক্যাপ্টেন ও তার লোকেরা সেখান থেকে পালানোর জন্য কুইন জেটের দিকে যেতে থাকে। এমন সময় ভিশন এসে তাদের থামিয়ে দেয়। ক্যাপ্টেন ও টনি এর টিম মুখোমুখি হয়ে যায় এবং তাদের মধ্যে ভয়ানক লড়াই চালু হয়। অ্যান্টম্যান আয়রন ম্যানের স্যুটের ভিতর ঢুকে তার স্যুটটিকে খারাপ করতে লাগে। অ্যান্টম্যানের পর সবার ধ্যান নিজের দিকে টানার জন্য বিশাল বড় হয়ে যায় এবং আয়রন ম্যানের লোকেদের উপর হামলা করতে লাগে। স্টিভ ও বাকি কুইন জেটের দিকে যেতে থাকে। ভিশন নিজের লেজার দিয়ে একটি বিল্ডিংকে ফেলে দেয়, কিন্তু ওয়ান্ডা এসে সেটিকে থামিয়ে দেয়। এমন সময় ওয়ার মেশিন ওয়ান্ডাকে হামলা করে, যার জন্য বিল্ডিংটি পড়ে যায়। তবুও ক্যাপ্টেন ও বাকি সেটার নিচ দিয়ে কোনো মতে পার হয়ে যায়। নাতাশা সেখানে তাদের থামাতে আসলে গেলেও সে তাদের যেতে দেয়। ক্যাপ্টেন ও বাকি কুইন জেট নিয়ে সেখান থেকে পালাতে লাগলে আয়রন ম্যান ও ওয়ার মেশিন সেটির পিছনে ধাওয়া করতে লাগে। তাদের থামানোর জন্য রোডিয়ের পিছনে স্যাম চলে যেতে লাগে। ভিশন তার লেজার দিয়ে স্যামকে মারতে গেলে স্যাম সরে যায় এবং সেটি গিয়ে রোডিয়ের স্যুটকে নষ্ট করে দেয়, যার জন্য সে দ্রুত গতিতে নিচের দিকে পড়তে লাগে। স্যাম ও আয়রন ম্যান তাকে বাঁচানোর চেষ্টা করলেও সে মাটিতে পড়ে যায় এবং তার অনেকগুলি হাড় ভেঙে যায়। টনি ব্যারেন জিমোর ব্যাপারে সত্যটি জানতে পারলে সে স্যামের কাছে এসে ক্যাপ্টেন কোথায় গেছে সেটা জানতে চায়। সে তখন আয়রন ম্যানের স্যুট পরে সাইবেরিয়ার দিকে রওনা হয়ে যায়। ক্যাপ্টেন ও বাকি সাইবেরিয়াতে হাইড্রাদের বাংকারে ঢুকে সেখানে আয়রন ম্যানকে লক্ষ্য করে। টনি তখন তাদের বলে যে সে সবকিছু সত্য জানতে পেরে গেছে ও সে তাদের সাহায্য করার জন্য এখানে এসেছে। তারা সে বাংকারের ভিতর ঢুকে লক্ষ্য করে যে জিমো সেখানে উপস্থিত সকল হাইড্রা এর উইন্টার সোলজারদের গুলি করে মেরে ফেলেছে। ব্যারেন জিমো তখন টনি ও ক্যাপ্টেনদের 1991 সালের 16 ডিসেম্বরের একটি ভিডিও দেখায়। সেটাতে বাকি বার্নস উইন্টার সোলজার হয়ে টনি এর বাবার গাড়িতে হামলা করে এবং সেখান থেকে সুপার সোলজার সিরাম নিয়ে বাকি টনি এর বাবা ও মাকে নৃশংসভাবে মেরে ফেলে। এটা দেখে টনি ক্যাপ্টেনকে জিজ্ঞেস করে যে সে কি এ ব্যাপারে আগে থেকে জানতো। এর উত্তরে ক্যাপ্টেন হ্যাঁ বলে। ক্যাপ্টেন বলে যে বাকি নিজের কন্ট্রোলে না বরং হাইড্রায়ের কন্ট্রোলে ছিল। এটা শুনে টনি রেগে যায় ও ক্যাপ্টেন ও বাকিকে মারতে শুরু করে। ক্যাপ্টেন বাকিকে বাংকার থেকে পালাতে বলে নিজে আয়রন ম্যানের সঙ্গে লড়াই করতে লাগে। টনি ক্যাপ্টেনকে মেরে বাকি এর সামনে চলে আসে এবং তার সঙ্গে লড়াই করতে লাগে। এরপর নিচে ক্যাপ্টেন আমেরিকা, বাকি ও আয়রন ম্যানের মধ্যে ভয়ানক লড়াই শুরু হয়ে যায়। তারা একে অপরের উপর হামলা করতে শুরু করে। বাকি তখন আয়রন ম্যানে আর্ক রিঅ্যাক্টরটিকে ভাঙার চেষ্টা করলে টনি তার রিপালসার বিম দিয়ে বাকি এর মেটাল হাতটিকে নষ্ট করে দেয়। ক্যাপ্টেন এসে তখন আয়রন ম্যানের সঙ্গে লড়াই শুরু করে দেয়। বাইরে ব্ল্যাক প্যান্থার ব্যারেন জিমোকে মারার জন্য পৌঁছে যায়। জিমো টাচালাকে বলে যে সে কখনোই অ্যাভেঞ্জার্সদের মারতে পারতো না, তাই সে বাকি বার্নসকে কাজে লাগিয়ে তাদেরকে একে অপরের সঙ্গে লড়িয়ে দেয়, যাতে সে অ্যাভেঞ্জার্সদের মেরে তা বউ ও সন্তানের হত্যার বদলা নিতে পারে। জিমো এরপর একটি পিস্তল দিয়ে নিজে আত্মহত্যা করার চেষ্টা করলে টাচালা তাকে থামে নেয় এবং সে তাকে শাস্তি দেওয়ার জন্য
প্রশাসনের হাতে তাকে ফিরিয়ে দেয়। এদিকে আয়রন ম্যান ক্যাপ্টেন আমেরিকার সঙ্গে লড়াই করতে থাকলে ফ্রাইডের মাধ্যমে সে ক্যাপ্টেনের লড়ার প্যাটার্ন বুঝতে লাগে এবং ক্যাপ্টেনের উপর পাল্টা হামলা শুরু করে। ক্যাপ্টেন শেষে তার শিল্ড দিয়ে টনির আর্ক রিঅ্যাক্টরটিকে ভেঙে দিয়ে তার স্যুট অফ করে দেয়। ক্যাপ্টেন সেখান থেকে বাকিকে নিয়ে যেতে লাগলে টনি বলে যে সেই শিল্ডটি ক্যাপ্টেনের না, বরং এটা তার বাবা তৈরি করেছে। এটা শুনে ক্যাপ্টেন সেই শিল্ডটিকে সেখানে ফেলে দিয়ে চলে যায়। এরপর আমরা ব্যারেন জিমোকে স্পেশাল কাচের বক্সে বন্দি থাকতে দেখি। টনি ও রোডি অ্যাভেঞ্জার্সদের হেডকোয়ার্টারে উপস্থিত থাকে। এমন সময় স্টিভ টনিকে একটি চিঠি পাঠায়। স্টিভের পর স্যামদের যে জেলে বন্দি রাখা হয়েছিল সেখানে সমস্ত গার্ডদের মেরে তাদের বার করে নিয়ে চলে আসে। ক্যাপ্টেন টনিকে চিঠিতে লেখে যে যদি কোনো দিন টনিকে স্টিভের দরকার হয় তবে সে সেখানে তাকে সাহায্য করার জন্য হাজির হবে। মুভির পোস্ট ক্রেডিট সিনে ক্যাপ্টেন ও বাকি দুজনে ওয়াকান্ডাতে উপস্থিত থাকে। বাকি তার মাথার চিকিৎসা করার জন্য ওয়াকান্ডাতে থাকার সিদ্ধান্ত নিয়েছে। ক্যাপ্টেন টাচালাকে তার সাহায্যের জন্য ধন্যবাদ জানায়। এরপর আমরা পোস্ট ক্রেডিট সিনে স্পাইডারম্যান ওরফে পিটার পার্কারকে তার রুমে বসে থাকতে দেখি। থ্যাংক ইউ সো মাচ গাইস ফর ওয়াচিং দিস ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে এবং চ্যানেলে যদি প্রথমবার হও তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। চলো আবার দেখা হবে এক নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।